কোনো উত্তর এলো না। আমি খাড়াই বেয়ে একটু একটু করে ওপরে উঠতে লাগলাম। কুকুরটা আবার তেড়ে এলো আমার দিকে। আমি ফের একটা পাথর ছুঁড়তেই ভয়ে পালালো। তবুও স্বভাব গড়গড় করতে লাগলো দূরে বসে। আমি আরো একবার ডাকলাম, শ্রেয়া, তুমি কোথায়? এবার ক্ষীণ কণ্ঠে উত্তর, আমি এখানে। কণ্ঠস্বর শুনে খানিক ওপরে উঠতেই দেখলাম একটা বড় পাথরে ঠেস দিয়ে পা দুটো ছড়িয়ে বসে হাঁপাচ্ছে শ্রেয়া। আমি কাছে যেতেই বলল, একা তুমি এ পথে কেন এলে? কাউকে নিয়ে আসতে পারলে না? কাকে নিয়ে আসবো? ওদের কুকুরটাই তো তাড়া করে নিয়ে এসেছে আমাকে। উফ, কি অমানুষিক শক্তি লোকটার গায়ে! এমন ভাবে আমাকে তুলে নিয়ে এলো যেন আমি একটা পুতুল। কিছুতেই লোকটাকে বাগে আনতে পারছিলাম না। শেষমেশ হাতের নখ দিয়ে ওর চোখ দুটোকে খুবলে নিতেই আমাকে ফেলে দিয়ে চিৎকার করতে লাগলো। আমিও মুক্তি পেলাম ওর হাত থেকে। তবে কি না পড়ে গিয়ে এত লেগেছে আমার যে গা গতর ব্যথা হয়ে গেছে। তোমার ডাক শুনেও প্রথমে সাড়া দিতে পারিনি। তুমি চলাফেরা করতে পারবে? পারবো, কোমরেই লেগেছে বেশি। একটু কষ্ট করে আমাকে তুলে দাঁড় করাও। আমি ওকে টেনে তুলতেই ও একবার আহ করলো। তারপর মিষ্টি হেসে বলল, কি দারুণ ব্যাপার না? অ্যাডভেঞ্চার করতে এসে গুহাবাসী হব এবার। এদিকে গুহা কোথায়? কোথাও না কোথাও আছে, মনে হচ্ছে একটু এগোলেই কোনো একটা ঝর্ণার দেখা পাবো। খুব জল তেষ্টা পেয়েছে আমার। হ্যাঁ, একটা ছড়ছড় শব্দ আমিও শুনতে পাচ্ছি। আমরা দুজনে এগোতে লাগলাম। যেতে যেতেই শ্রেয়াকে বললাম, আমরা কিন্তু এখন সত্যিকারের মৃত্যুপুরীতে। কেন? দানব আর কুকুরের হাত থেকে রক্ষা পেলেও বাঘ ভালুকের আক্রমণ তো যে কোনো মুহূর্তে হতে পারে। তার উপর দুজনেই আমরা নিরস্ত্র। একটু এগোতেই একটা ছোট্ট ঝর্ণা আমাদের চোখে পড়ল। কিন্তু এগোবো কি? কালো রোমশ ও বিশাল শরীর কয়েকটা ভালুক কোথা থেকে যেন উদয় হয়ে সেই ঝর্ণার দিকে এগিয়ে আসছে। আমি শ্রেয়ার হাতে টান দিয়ে বললাম, ওই দেখো নিঠুর মরণ কিভাবে এগিয়ে আসছে আমাদের দিকে। শ্রেয়া এবার সত্যি ভয় পেল। আমরা একটু একটু করে পিছু হটে ঢাল বেয়ে নামতে লাগলাম। এখানে কোথাও কোনো লুকিয়ে থাকার জায়গা নেই। কতকগুলো পাথর টপকে একটু নিচের দিকে নামতেই পাহাড়ের গায়ে একটা বড় ফাটল নজরে পড়ল। সেখান দিয়ে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। সেই প্রচণ্ড ঠান্ডায় সেই ফাটলের কাছে গিয়ে কয়েকটা বড় পাথরের আড়ালে লুকিয়ে রইলাম আমরা। দুজনেই সেই চোঁয়ানো জল খেয়ে বসে রইলাম। শ্রেয়া বলল, কি জ্বালা বলো তো? কিসের জ্বালা? জীবনের এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। শ্রেয়া বলল, এমন রাত যে কখনো আসবে জীবনে তা কি ভেবেছিলাম? জীবনের অনেক কিছুই ভাবনা চিন্তার বাইরে হয়। সারাটা রাত কি তাহলে এভাবেই কাটবে? হয়তো। হঠাৎই কতকগুলো ক্রুদ্ধ কুকুরের কণ্ঠস্বরে কেঁপে উঠল পাহাড় ও বনভূমি। সেই সঙ্গে আলোয় ভরে গেল চারদিক।
হেনার গলা শোনা গেল, শ্রেয়া! শোভনের কণ্ঠস্বরও ভেসে এলো, তোরা কি ধারে কাছে কেউ আছিস? দুজনেই সাড়া দিলাম, আমরা এখানে। এরপর আমরা আত্মপ্রকাশ করে পাথরের খাঁজ বেয়ে ওদের কাছে এলাম। দেখলাম প্রায় ২০-২৫ জনের মতো আদিবাসী মেয়ের একটি দল তীর, কাঁড়, বল্লম, মশাল নিয়ে রণংদেহী মূর্তিতে এসেছে, সঙ্গে ১০-১২টা দেশি কুকুর। ওরা জানতে চাইলে আমরা আমাদের কথা বললাম। তারপর জিজ্ঞেস করলাম, কেশু ভাইয়ের অবস্থা এখন কেমন? শোভন বলল, বলা শক্ত, ওর মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছে। তুয়া ওদের গ্রামে খবর দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে ওকে। তুয়া আসেনি? ওকে আসতে বারণ করলাম, ও বাংলোতেই ফিরে গেছে। হেনা বলল, একটা খুশির খবর বলি, যে জন্য আমাদের এই অভিযান তা সার্থক হতে চলেছে। কি রকম? শ্রেয়ার শিকার ওই অন্ধ লোকটার মুখ থেকেই শুনেছি বেশ কয়েকজনকে ওরা বিভিন্ন গুহায় আটকে রেখেছে। তারা কি আদৌ বেঁচে আছে? গিয়েই দেখা যাক। আমরা মুহূর্ত মাত্র দেরি না করে মশালের আলোয় পথ দেখে সেই আদিবাসী মেয়েদের সঙ্গে পাহাড়ের মাথায় উঠলাম। এখান থেকেই একটি ঝর্ণার ধারা নিচের দিকে ঝরে পড়ছে। আমরা আকণ্ঠ ঝর্ণার জল খেলাম। তারপর দলবদ্ধ হয়ে গুহার দিকে এগোতেই মারমার রবে ছুটে এলো ওই ২ দুষ্কৃতী। কিন্তু এলে কি হবে? আদিবাসীদের কুকুরের দল আঁচড়ে কামড়ে শেষ করে দিল তাদের। হেনা ওদেরই একজনের বুকে বন্দুকের নল ঠেকিয়ে বলল, আমাদের ওরা কোথায়? ওরা সে কথার উত্তর না দিয়ে একটু দূরের দিকে আঙুল দেখিয়ে দিল। শোভন ভীষণ রেগে একজনের মুখে একটা ঘুষি মেরে বলল, তুই উঠে গিয়ে দেখাবি চল। আদিবাসী মেয়েরা তখন ওদের দিকে তীর ধনুক উঁচিয়ে রয়েছে। ক্রুদ্ধ কুকুরের দল ছুটোছুটি করছে চারদিকে। ওরা যন্ত্রণাকাতর শরীর নিয়ে একটি গুহার দিকে এগিয়ে গিয়ে সেটার মুখ থেকে পাথরের আড়াল সরাতেই গুহামুখ প্রশস্ত হলো। আমরা কয়েকজন মশাল নিয়ে ভেতরে ঢুকতেই দেখা পেলাম দুজনের। আস্ত একটি দীর্ঘদেহ কঙ্কালের পাশে কোটরাগত চোখ, মৃতপ্রায় ২টি দেহ। আমরা সবাই মিলে পাঁজা কোলা করে বাইরে নিয়ে এলাম তাদের। চোখে মুখে জলের ঝাপটা দিলাম। চিনতে পারলাম, একজন হলো রমেনদা, অপরজন, শ্রেয়া বলল, শুভায়নদা। প্রথমে ওদের কিছুক্ষণ মুক্ত বাতাসে রেখে পরে জটাশঙ্কর বাবার বড় গুহায় শুইয়ে রাখা হলো। হেনা ততক্ষণে আদিবাসী মেয়েদের নিয়ে তোলপাড় করতে লাগলো চারদিক। কুকুরগুলো গন্ধ শুকে শুকে খুঁজে বার করলো ২-৩টি গুহা মুখ। মৃতপ্রায় আরও দুজনের সন্ধান পেলেও বাইরের জগতে নিয়ে আসার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তারা। ওদের দেহগুলো খাদে ফেলে আমরা বড় গুহায় এলাম। গুহার ভেতরে এই দুষ্কৃতীদের অনেক লুটের মাল জমা ছিল। সেই সঙ্গে ছিল কোষ্টি পাথরের বহু দেব-দেবীর মূর্তি। শোভন বলল, এগুলোর কি ব্যবস্থা করা যায়? আমি বললাম, যেমন আছে থাক। শ্রেয়া ততক্ষণে বাক্স ভর্তি একগাদা সোনার গয়না নিয়ে এসে বলল, এগুলোর গতি কি হবে? তোমরা দুজনে ভাগ করে নিতে পারো, না হলে ও আর আমাদের কোন কাজে লাগবে? শ্রেয়া বলল, ওগুলো যেমন আছে থাক। অবাক হয়ে গেলাম।
এত সোনা, অথচ এই মেয়েদের কোনো লোভ নেই, শ্রেয়ারও না, হেনারও না। ভাবা যায়? রাত কত তা জানি না। আদিবাসী মেয়েরা খুঁজে পেতে কোথা থেকে যেন একটা হরিণ শিকার করে এনে সেটাকে রান্নার ব্যবস্থা করেছে। গুহার ভেতর চাল, আটা, তেল, নুন, মশলা সবই ছিল, কাজেই কোনো অসুবিধে হলো না। কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত সেই দুই দুষ্কৃতীর তখন অন্তিম অবস্থা। হেনা বন্দুক উঁচিয়ে ওদের কাছে এসে বলল, ভয় নেই, তোমাদের প্রাণে মারব না, কেননা এমনিতেই বাঁচবে না তোমরা। নিজের থেকে কি এই জায়গা ছেড়ে চলে যাবে, না এখানে থেকেই যন্ত্রণা ভোগ করবে? ওরা বহু কষ্টে উঠে দাঁড়ালো। তারপর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেমে গেল পাহাড়ের ঢাল বেয়ে। অনেক পরে সকলের সেবা শুশ্রূষায় রমেনদা ও শুভায়নবাবু সজ্ঞানে এলেন। গুহায় মজুদ দুষ্কৃতীদের খাদ্যভাণ্ডার থেকে কিছু খেতেও দেওয়া হলো ওদের। সবাই যে যার বাড়ির খবর নিলেন। আমরা বললাম, আর ভয় নেই, সব আতঙ্কের অদ্যই শেষ রজনী। আদিবাসী মেয়েদের কল্যাণে সে রাতে দারুণ খাওয়া দাওয়া হলো। গরম ভাত আর হরিণের মাংস, কি স্বাদ তার! গুহার সামনে জঙ্গলের কাঠ কুটো এনে আগুন করা হলো। সেই আগুনের তাপে শীতও হার মানল একসময়। আমরা অনেকগুলো প্রাণ গুহার আশ্রয়ে বেশ রইলাম। ঘুম কাতুরে শোভনের চোখেও কেন জানি না আজ ঘুম নেই। ও মাঝে মাঝেই বাইরে গিয়ে কুকুরগুলোর সঙ্গে ছুটোছুটি করতে লাগলো। হেনা, আমি ও শ্রেয়া গুহার দেওয়ালে ঠেস দিয়ে পাশাপাশি বসলাম। হেনা বলল, আমাদের এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে তো? আমি বললাম, চিরদিন। শ্রেয়া একটা কনুইয়ের গুঁতো দিয়ে বলল, মনে থাকে যেন। আমরা তিনজনেই হাসলাম। বাইরে একটা রাত জাগা পাখির কর্কশ ডাক। শ্রেয়া বলল, কি পাখি ওটা? হেনা বলল, জানি না, রাত জাগা পাখি, হয়তো ওর ভাষায় বলে গেল, এ রাতে ঘুমিও না, কেউ কাউকে ভুলেও যেও না। আমি একবার আর চোখে দেখলাম হেনাকে, তারপর শ্রেয়াকে। মৃদুস্বরে বললাম, ভুলবো না, তোমাদের কাউকেই ভুলবো না আমি। দেখতে দেখতে ভোর হলো। ভোরের পাখিরা ডেকে উঠতেই আদিবাসী মেয়ের দল নিচে নামার জন্য তৈরি হলো। আমরা রমেনদা ও শুভায়নবাবুকে নিয়ে কিভাবে নামবো তাই চিন্তা করতে লাগলাম। মেয়েরা বলল, আমরা এতজন আছি, ঠিক নামিয়ে নিয়ে যাব, কোনো চিন্তা করবেন না। ওদের কথায় আশ্বস্ত হয়ে গুহার বাইরে এসে অবাক দেখলাম, সেই দুগ্ধ ধবল বিস্ময় ঘোড়াটা একটু দূরে দাঁড়িয়ে এক দৃষ্টে আমাদের গুহার দিকে তাকিয়ে আছে।